প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সিফাত রহমান। কিছুদিন আগে আমরা মহা উৎসবের সাথে পালন করলাম পহেলা বৈশাখ। বৈশাখ মাস যেমন নিয়ে আসে নতুন বছরের বার্তা, ঠিক তেমনি ভাবে প্রচন্ড তাপদাহ। এখন কিন্তু বাইরে বের হলেই আমরা প্রচন্ড তাপের উপস্থিতি টের পাই। তো এই সময়টা আসলে আমাদের শরীরের উপর কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব পড়ে, বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের সঠিক হাইড্রেশন, এই দুটো বিষয় যদি সঠিকভাবে না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শরীর হতে পারে অসুস্থ এবং আমরা কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারি। এই বিষয়টি মাথায় রেখে আমাদের আজকের পর্বের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি শরীরের ভারসাম্য রক্ষা, পুষ্টি ও হাইড্রেশন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন পুষ্টিবিদ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি তপতি সাহা, কোঅর্ডিনেটর ডায়েটারি অ্যান্ড পেশেন্ট নিউট্রিশন সার্ভিস, কয়ার হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? জি, ভালো আছি। বলছিলাম যে বৈশাখ মাসের একটা প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, তো আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন ধরনের ইমব্যালেন্স সৃষ্টি হয় যখন কিনা এরকম প্রচন্ড তাপের উপস্থিতি থাকে পরিবেশে। তো এই সময়টা আমাদের খাওয়া দাওয়া, আমাদের পানীয় গ্রহণ, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো নিয়ে আজকের পর্বে আমরা আপনার সাথে আলোচনা করব। তো শুরুতে আমি একটু জানতে চাই আপনার কাছে যে আমাদের এই সময়টায়, এই যে এখন একটা তাপের সময়, দিনের বেলা প্রচন্ড গরম পড়ে, এই সময়টায় আমাদের খাওয়া দাওয়াটা কেমন হওয়া প্রয়োজন? ধন্যবাদ আপনার সুন্দর একটি এই সময়ের উপযোগী একটা টপিক নিয়ে আয়োজনের জন্য, এবং আপনার প্রশ্নটা যেটা আপনি করেছেন সেটা আমি বলবো যে আমি প্রতিদিনই হচ্ছে যেই রোগীগুলোকে ওপিডিতে পাচ্ছি এখন, স্বাস্থ্যের যে ডাইরেক্ট কোনো ক্রনিক ডিজিজ নিয়ে আসছে সেরকম নয়। একটু দেখা যাচ্ছে যে ডিহাইড্রেশন থেকে ডায়রিয়া, তারপরে হচ্ছে ইউরিন ইনফেকশন, তারপরে জন্ডিস, এই ধরনের অসুস্থতাগুলো নিয়ে কিন্তু বেশিরভাগ পেশেন্টকে আমরা হসপিটালে ফেস করছি। তো বাংলাদেশ ঋতু বৈচিত্র্যের দেশ, আপনি শুরুই করেছেন যে নববর্ষ দিয়ে। তো প্রত্যেকটা ঋতুরই কিন্তু হচ্ছে আমাদের শরীরের উপর একটা বিশেষ প্রভাব ফেলে। তবে গরমের এই ওয়েদারটি আমি বলবো যে এই সময়টা কিন্তু অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এটাতে আমরা খুব একটা নববর্ষ ছাড়া খুব একটা বেশি আমেজ পাই না। আমাদের শরীরের বিভিন্ন ধরনের অস্বস্তি ভাব আমরা কিন্তু এই সময়টিতে ফেস করি, এবং যেটা অতিরিক্ত সোয়েটিং হওয়া, অতিরিক্ত যে ঘাম হওয়া, এবং এর ফলে যেটা হয় যে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স, যেমন সোডিয়াম পটাশিয়ামের একটা ভারসাম্যহীনতা শরীরে দেখা যায়, এবং দেখা যায় যে এর ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিগুলো আরও বেড়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে যদি সাধারণ কিছু জ্ঞান আমাদের থাকে এবং সাধারণ কিছু টিপস আমরা যদি ফলো করি, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে প্রোটেক্টিভ রাখতে পারবো। ঘরে যে শিশু বা বয়স্ক যে ব্যক্তিটি অসুস্থ আছে তাদেরকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো। আপনার প্রশ্নের রেশ ধরে আমি বলবো যে যখন নাকি টেম্পারেচারটা 35 ডিগ্রি বা তার বেশি হয়ে যায় সেলসিয়াস, তখনই দেখা যায় যে শরীরের একটি হিট একটা যে প্রোটেকটিভ একটা যে রাখার সেই বিষয়টি কিন্তু রাখতে পারে না, তখন কিন্তু থার্মোরেগুলেটর একটা সিস্টেমে কিন্তু বিঘ্ন হয়। অর্থাৎ সেটা কি হয় যে আপনার শরীরে যখন অতিরিক্ত তাপ উৎপন্ন হচ্ছে তখন শরীর হচ্ছে ন্যাচারালি তখন অতিরিক্ত ঘামের মাধ্যমে শরীরটাকে ঠান্ডা করতে চাচ্ছে, চেষ্টা করে, এবং তখন দেখা যায় যে বাইরের যে অতিরিক্ত আর্দ্রতা বা অতিরিক্ত তাপ, এটার কারণে কিন্তু এই প্রসেসটা বেশি সময় কিন্তু হচ্ছে ইলংগেট করতে পারে না, এবং তার পরবর্তীতে যেটা হয়, যেটার হচ্ছে ফাংশনাল যেটা হয়, যে শরীর যখন এটা আর এই রেগুলেটিং প্রসেসটাকে ধরে রাখতে পারে না, তখনই শরীরে হচ্ছে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে, তারপরে হচ্ছে হিট স্ট্রোক হচ্ছে, যেহেতু প্রচুর ঘাম হচ্ছে, ঘামের সাথে আমাদের শরীরের লবণটা বের হয়ে যাচ্ছে। এবং WHO তথ্য মতো দেখা যায় যে এই যে এই রেগুলেটর সিস্টেমটা যে হচ্ছে আমাদের অনেক সময় আমাদের শরীর আর ধরে রাখতে পারছে না, তখনই দেখা যায় আমাদের মধ্যে বিভিন্ন ধরনের যারা হচ্ছে ভালনারেবল হচ্ছে ব্যক্তিরা আছেন, যেমন শিশু, বয়স্ক বা হচ্ছে ক্রনিক ডিজিজে আক্রান্ত যেই পেশেন্টরা আছেন,
তারা কিন্তু মানে বিশ্বব্যাপী প্রায় লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে শুধুমাত্র এই হিট ওয়েভের কারণে। আচ্ছা। এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিরও ঘাটতি কিন্তু আমাদের মধ্যে দেখা যায়। আচ্ছা, আপনি ভালনারেবল গ্রুপের কথা বললেন যে যারা শিশু, অতিরিক্ত বয়স্ক এবং বা যাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, এছাড়াও যারা পেশাগত কারণেই সরাসরি সূর্যের তাপের নিচে যাদেরকে কাজ করতে হয়, যেমন আমাদের যেই জনগোষ্ঠী যারা হয়তো বাইরে রিক্সা চালাচ্ছে বা যারা বাইরে মাঠে কাজ করছে, তারা কিন্তু একটা দীর্ঘ সময় গরমের মধ্যে থাকে। তাদের ক্ষেত্রে নিশ্চয়ই সতর্কতাটা আরো বাড়তি হওয়া প্রয়োজন। আরো বেশি হচ্ছে সতর্ক থাকতে হবে, কারণ যে সমস্ত যেমন রিক্সা চালক বা হচ্ছে ড্রাইভার বা হচ্ছে একদম ডাইরেক্ট যারা হচ্ছে সান এক্সপোজার যেমন কৃষকরা, তাদের দেখা যায় যে এত বেশি পানির চাহিদা, তারা কিন্তু অনেক সময় বিশুদ্ধ পানিটাকেও কিন্তু সংরক্ষণ করে তারা সেটাকে পান করতে পারছে না। এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে যেগুলো বললাম পানিবাহিত রোগগুলা কিন্তু তাদের মধ্যে হতে পারে। দেখা যায় ডায়রিয়া বা জন্ডিস এই ধরনের যেগুলা রোগ, সেগুলো কিন্তু হচ্ছে তাদের মধ্যে দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের পানির চাহিদাটাও কিন্তু অনেক বেশি। এখানে পানি বলতে কি প্লেন ওয়াটার বোঝানো হচ্ছে নাকি সাথে ইলেকট্রোলাইট? অবশ্যই ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর কথাও, কিন্তু তাদের পক্ষে আসলে এই ধরনের ড্রিঙ্কসগুলো এভেইল করা কতটুকু পসিবল। অবশ্যই গ্রামগঞ্জে যারা কাজ করেন তাদের জন্য ডাবের পানিটা খুব ইজি এভেইল, তারা হচ্ছে সেটাকে খেতে পারবেন, যেমন ডাবের পানি বা নারকেলের পানি, সেগুলো কিন্তু চিনি মিশ্রিত, হ্যাঁ, সেটা যদি তারা নিজেরা বানিয়ে, যেমন ওরাল রিহাইড্রেশন যে সলিউশনটা, যেটা ওআরএস প্যাকেট না হলেও তারা যদি হচ্ছে নিজেরাই হোমমেড ওআরএস এর মতো করে শরবতটাকে পান করেন, ওইটার মধ্যে লবণের পরিমাণটা একটু ভালো পরিমাণে থাকে, তাহলে কিন্তু এই ধরনের হচ্ছে ডিহাইড্রেশনটা থেকে তারা নিজেদেরকে হাইড্রেটেড রাখাটা তাদের জন্য ইজি হবে। আচ্ছা, এই যে গরম, এই গরমের সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেইলি পানির চাহিদা কতটুকু হওয়া প্রয়োজন? যেটা হচ্ছে এসপেন এবং এডিএ গাইডলাইন যেটা বলে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 3 থেকে 4 লিটার, তো মিনিমাম 3 লিটার পানি কিন্তু দরকার। শুধুমাত্র পানি নয়, পানীয় খাবার যেটা আপনি বলেছেন, যেটা খাবারের মাধ্যমে তরল অংশটা যেন শরীরে আসে। আচ্ছা, আপনার কাছ থেকে আমি আরো জানবো যে কোন কোন খাবারের মাধ্যমে আসলে পানির চাহিদাটা পূরণ করা সম্ভব। একটি ছোট্ট বিরতিতে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, আসলে সুস্থ থাকুন অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছি শরীরের ভারসাম্য রক্ষা, পুষ্টি এবং হাইড্রেশন এই বিষয়টি নিয়ে। যেহেতু এখন প্রচন্ড গরম চলছে, তো এই গরমের সময়টাতে আসলে আপনাদের আইডিয়ালি কি ধরনের খাবার গ্রহণ করা প্রয়োজন বা আমাদের শরীরে পানির চাহিদা কতটুকু, এই বিষয়গুলো নিয়েই আজকের পর্বে আলোচনা হচ্ছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তপতি সাহা, কোঅর্ডিনেটর ডায়েটারি অ্যান্ড পেশেন্ট নিউট্রিশন সার্ভিস, স্কয়ার হাসপাতাল, ঢাকা। বিরতি শেষে আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। বলছিলাম যে খাবারের বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিশেষ করে আমরা জানি যে কিছু খাবার আছে যেগুলোতে প্রচুর পরিমাণে পানীয়র অংশ থাকে, অর্থাৎ পানির যে চাহিদাটা আমাদের শরীরে সেটা পূরণ করে। তো সেই খাবারগুলো আসলে কি কি? সেই ধরনের খাবারগুলোই কিন্তু বেশি জরুরি, কারণ অতিরিক্ত পানীয় কিন্তু আমাদের সব সময় বরাদ্দে থাকে না বা ইজি এভেল করাও আমাদের জন্য একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে এই গরম আবহাওয়াতে একটু জলীয় যে সবজিগুলো আছে, যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, এই জাতীয় সবজি বা যেই শাকগুলো যেগুলো নাকি পানি ধরে রাখে, যেমন হচ্ছে গাঢ় রঙিন শাকসবজিগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের খাবারে বা খাদ্য তালিকায় আমাদের একটু ভালো পরিমাণে রাখা দরকার। এবং পটাশিয়ামও আমরা পেতে পারি যেগুলা থেকে, সেটা হচ্ছে ফল। এখন আমরা খুব ভালো পরিমাণে তরমুজ পাচ্ছি বাজারে, সামার ফ্রুটসগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আনারস আছে, তরমুজ আছে, ডাব বা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট্রাস যে ফ্রুটসগুলো, অর্থাৎ এই সময় কিন্তু ভিটামিন সি চাহিদা অনেক বেশি বেড়ে যায়। তো এর জন্য আমাদের দরকার এই ধরনের সাইট্রাস ফ্রুটগুলো। এবং এই সময় আরও যেই আমাদের বড় যে ম্যাক্রোনিউট্রিশন দরকার, সেটা হচ্ছে প্রোটিন। আমাদের প্রোটিনটাও হচ্ছে সহজপাচ্য হতে হবে, যেমন মাছ বা মানে কম্পারেটিভলি আমরা মিটের থেকে আমরা ফিশটাকে বেশি যাতে চুজ করি, এর সাথে দই, ছানা বা হচ্ছে ডিম সিদ্ধ। আমরা যদি অয়েলটাকে একটু প্রসেস করে না খাই, তাহলে কিন্তু সেটা আর একটু ভালো আমাদের জন্য সহজপাচ্য হবে। বা মাছের ঝোল
তরকারি এই ধরনের একটু স্টু টাইপের খাবার বা একটু যেটা নাকি হচ্ছে চাইনিজ টাইপের হচ্ছে সাদা টাইপের কোনো মানে একটু খাবার, মশলা হ্যাঁ, কম মশলা দিয়ে কম দিয়ে সহজপাচ্য খাবারগুলো। সহজপাচ্য খাবারগুলো যেগুলো নাকি অতিরিক্ত শরীরের মধ্যে হচ্ছে তাপ উৎপাদন করবে না এবং আমাদের হজম ক্ষমতাকেও হচ্ছে ভালো আপনি রাখবে। শুরুতেই বলছিলেন যে গরমের জন্য কিন্তু পেটে সমস্যা দেখা যায়, বিশেষ করে ডায়রিয়া খুব কমনলি আমরা দেখতে পাই এই সময়টায়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। জি, এই বাচ্চাদের এবং বয়স্কদের এই সময় খাবারের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, যেটা হচ্ছে তাদের খাবারটি যাতে একটু অল্প মশলা দিয়ে, যেটা আপনি বললেন একটু স্টু টাইপের বা একটু শুক্তো টাইপের বা একটু ঝোল টাইপের এই ধরনের প্রসেসে খাবারগুলোকে যাতে প্রসেস করা হয়, মানে মুখের স্বাদটাকে এই সময় একটু ভাজা পোড়া খাওয়ার টেন্ডেন্সি থাকে অনেকের। অবশ্যই ভাজা পোড়া খাবারগুলোকে এভয়েড করতে হবে, প্রসেসড খাবারগুলোকে এভয়েড করতে হবে, কারণ এগুলো কিন্তু প্রচুর হিট প্রডিউস করে শরীরে। তারপরে ক্যাফেইন যাদের খুব বেশি চা কফির হচ্ছে আছে প্র্যাকটিস, তাদেরকে বলবো যে ক্যাফেইনটাকে হচ্ছে একটু সীমিত করার জন্য। অনেকেরই আবার অ্যালকোহলের প্রতি আসক্তি থাকে, এই সময়টিতে একদম এভয়েড করা ভালো। বা ধূমপায়ীদের আমি বলবো যে এই সময়টিতে অবশ্যই তাদের এই ব্যাপারটিতে একটু হচ্ছে রেস্ট্রিকশন আনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মডিফিকেশনের প্রথম কথাই আসে যে ডায়েট। আমরা আমাদের ডায়েটারি হ্যাবিটে আসলে প্রতিনিয়ত কি করছি। পাশাপাশি যদি বলি যে এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা, যেহেতু অনেক গরম, অনেকে হয়তো ফিজিক্যাল এক্সারসাইজটাকে চান অ্যাভয়েড করতে, সেটা আসলে কতটুকু যৌক্তিক? না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে আমরা অমিট করব না। আমরা যখন নাকি একটু অতিরিক্ত রোদে আমরা হাঁটলাম না, যখন নাকি ওয়েদারটা একটু ভালো হলো বা ইনডোর যদি কিছু করা যায়, যেমন এখন কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে কিট হচ্ছে আমাদের পাচ্ছি, যেটা নাকি আমাদের যেটা ট্রেডমিল অতিরিক্ত বেশি জায়গা দরকার হয়, এর জন্য অনেকেই কিন্তু ট্রেডমিলটাকে এভয়েড করতে চান। কিন্তু অনেকে এখন দেখা যাচ্ছে যে অল্প পরিসরেও কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম চালু হয়েছে, যেটা আমরা ঘরে বসেও কিন্তু আমাদের এই হাঁটাটাকে বা সাইক্লিংয়ের মতো হচ্ছে জিনিসটাকে আমরা কিন্তু কন্টিনিউশন রাখতে পারি। এটা হচ্ছে ইনডোর কিছু যদি এক্সারসাইজ করা যায়, তারপরে হচ্ছে যেই সময়টাতে ভালো ওয়েদার থাকে, হ্যাঁ হ্যাঁ ভোরবেলা বা হচ্ছে হ্যাঁ বা সন্ধ্যার সময়টাতে বা রাতে যদি হচ্ছে আসার পরে, অফিস করে আসার পরেও যদি ডিনারের হাফ অ্যান আওয়ার আগে বা ডিনারে হাফ অ্যান আওয়ার পরে যদি আমরা 20 মিনিট করে হাঁটি, এটা কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কখনোই ভাববো না যে গরম বা হচ্ছে আমি অনেক শুকনো তাই আমি হাঁটলাম না। বিষয়টা আসলে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে হাঁটাটাকে আমরা একটা ওয়ান অফ দ্য হচ্ছে মেজর কম্পোনেন্ট কেন বলি, যে এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখে এবং আমাদের হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়ায়। রিকমেন্ডেড যে গাইডলাইন আছে সেখানে কিন্তু বলা হয় যে সপ্তাহে 150 মিনিটস যাতে কেউ ফিজিক্যাল অ্যাক্টিভিটির পিছনে এবং 300 মিনিট হচ্ছে পার উইকে। হ্যাঁ, 300 মিনিট, এটা WHO-রই হচ্ছে একটা রিকমেন্ডেশন যে 300 মিনিটস পার উইক যাতে হচ্ছে একজন হাঁটেন। এবং সেটার জন্য হচ্ছে আমাদের হাঁটাটা এবং তার পাশাপাশি শুধু হাঁটা নয়, পর্যাপ্ত বিশ্রামও কিন্তু এই সময়টিতে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই প্রচণ্ড গরমে 7 থেকে 8 ঘন্টা ঘুম, বা যদি আপনি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ইয়োগা করতে পারেন এটা ভালো। তারপরে হচ্ছে ভাজা পোড়া জিনিসগুলোকে পরিহার করা, তারপর হচ্ছে যেগুলো ডাইউরেটিক্স যেমন চা কফি সেগুলোকে বাদ দেওয়া, প্রচুর পরিমাণে পানি বা পানীয় খাবারকে গ্রহণ করা, এগুলোই হচ্ছে লাইফস্টাইলের মধ্যে একটা ওয়ান অফ দ্য পার্ট। আচ্ছা, গরমে হিট স্ট্রোক এড়াতে আসলে কি করা প্রয়োজন? হিট স্ট্রোক এড়াতে আমাদের অবশ্যই যেটা আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতিদিনই বের হচ্ছি আমাদের কাজে, তাই আমরা একটা ছোট পানির বটল একটু আমাদের সাথে ক্যারি করব। আমরা হচ্ছে একটু অতিরিক্ত গরম পরিবেশটাকে একটু এভয়েড করে ঠান্ডা শীতল কোনো জায়গা দেখে হচ্ছে হাঁটার চেষ্টা করব। এবং আমাদের যেই খাবারের কথাটিকে বললাম যে অতিরিক্ত হচ্ছে ভাজা ভুনা খাবারগুলোকে একটু এভয়েড করলে ভালো আমাদের জন্য। এবং আমাদের হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, পর্যাপ্ত ঘুম, মানে নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো যাতে না হয়। এবং আমরা অনেকেই আছেন কিন্তু হাই প্রেশার তাদের, তো প্রেশারটাকেও এই সময়টিতে কিন্তু মনিটর করা খুব আবশ্যক, যে হচ্ছে প্রেশার কন্ট্রোলে আছে কিনা। অতিরিক্ত সোডিয়ামযুক্ত যে খাবার সেগুলোকেও কিন্তু এভয়েড করা উচিত, কারণ যারা হাইপারটেনসিভ বা কিডনি ডিজিজের পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা সবসময় বলি লো সোডিয়াম, 2000 মিলিগ্রামের বেশি নয়, এর থেকে কমে যদি ডায়েটটিকে আমরা তৈরি করে দিই তাদের জন্য আরো বেটার হয়। আপনাদের কাছে নিশ্চয়ই গেলে আপনারা সেভাবে ক্যালোরি হিসাব করে ডায়েট চার্টটা তৈরি করে দেন? অবশ্যই।
হ্যাঁ, এটার জন্য, কারণ 2000 মিলিগ্রামের কমে কিভাবে খাদ্য তালিকাটা হবে, কতটুকু কি, কারণ আপনার শুধু লবণে না, অনেক ধরনের সবজির মধ্যেও কিন্তু হচ্ছে এই সোডিয়ামটা অনেক বেশি পরিমাণে থাকে, সেগুলোও কিন্তু হচ্ছে তখন স্পেসিফাই করে দেওয়া পসিবল হয় যদি একজন এক্সপার্টের কাছে যে সেই খাদ্য তালিকাটা নেওয়া হয়। অনেক প্রেগন্যান্ট মায়েরা আছেন এই সময়টাতে, তাদের জন্য কি ধরনের বাড়তি সতর্কতা প্রয়োজন? প্রেগনেন্ট মায়েদের জন্য আমি বলবো যে অবশ্যই হচ্ছে তাদের খাবারটি সময় মতো এবং হচ্ছে পরিমাণে, যাতে হচ্ছে সেখানে কি বলে ফ্লুইড সমৃদ্ধ খাবারগুলো যাতে বেশি থাকে, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো যাতে সহজপাচ্য ওয়েতে প্রসেস করে বা রান্না করে খাওয়া হয়, এবং এখানে যাতে হচ্ছে যেমন এই সময়টিতে আমরা এমনিতেও কিন্তু বলি যে একজন প্রেগনেন্ট মায়ের জন্য স্যুপ অনেক বেশি অত্যাবশ্যকীয় একটু খাবার। তো একটি স্যুপের মধ্যেই কিন্তু পানিও সে পাচ্ছে, প্রোটিন পাচ্ছেন, আবার পাচ্ছেন এখানে মিনারেলস, কারণ এখানে যদি আপনি ভেজিটেবল একটু অ্যাড করে দেন তাহলেই কিন্তু ভালো, এবং এখান থেকে ভালো পরিমাণে প্রোটিন উনি পাচ্ছেন এবং ভালো পরিমাণে ফ্লুইডও একসাথে উনি পেয়ে যাচ্ছেন। এই ধরনের যদি উনি সারাদিনে দুবার করে হচ্ছে 200 ml করে যদি হচ্ছে চিকেন স্টকের যে স্যুপটা সেটা উনি গ্রহণ করেন এবং ভালো পরিমাণে একটু ফল এবং সবজিগুলোকে উনি খান, তাহলে কিন্তু ওনার এই সময়টিতে কিন্তু আপনি যেটা বলেছেন যে প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেডিকেশনে যেমন থাকেন এবং পানি খাওয়াও কিন্তু একটা সময় রুচি কমে যায়, তারা কিন্তু ডাইরেক্ট পানিটাকে খেতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ডাবের পানি বা হচ্ছে স্যুপ বা দুধ, হ্যাঁ, মানে বা যে কোনো হচ্ছে ফর্মে দইটা, তারা হ্যাঁ, লিকুইড ফর্মে যে কোনো লিকুইড খাবার ফর্ম তারা বা গ্রহণ ঘোল করতে এই জাতীয় করে যদি তাকে দেওয়া যায় সেটা কিন্তু তার প্লাসেন্টার জন্য, হ্যাঁ, জন্য ভালো এবং হজমের জন্য মানে হজম উপযোগী একটি খাবার হলো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, কথা বলছিলাম খাদ্যাভ্যাস এবং পুষ্টি বিষয়ে, আমাদের সাথে একজন পুষ্টিবিদ উপস্থিত ছিলেন। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।